আসসালামু আলাইকুম। হাসুস লাইভ জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জানারুল ইসলাম। আমাদের অনুষ্ঠানের সঞ্চালনায় আমি জানারুল ইসলাম, অনুষ্ঠানের সম্পাদনায় আছেন হাওর কবি জীবন কৃষ্ণ সরকার। আমাদের হাসুস লাইভ জীবনের গল্প অনুষ্ঠানের সম্মানিত সমন্বয়ক প্রবন্ধকার কলামিস্ট কবি আব্দুল হক, যিনি আজকের আমাদের অতিথি, যাকে ঘিরে আজকে আমাদের এই আয়োজন। ভাস্কর সম্পাদক শ্রদ্ধেয় পুলিন স্যার, আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কবি পুলিন রায়কে। কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনার ব্যক্তি জীবন, সাহিত্য তথা আপনার সামগ্রিক জীবন নিয়ে কথা শুনব। শুরুতেই আপনার বেড়ে ওঠা নিয়ে জানতে চাই, লেখক হবার পিছনে শৈশব কতটুকু প্রভাবিত? ধন্যবাদ হাসুস সাহিত্য পরিষদকে এবং আপনাকে বিশেষ করে বা আপনার সাথে যারা আছেন পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এমন বড় কেউ নই বা আমাকে উল্লেখ করার মতো কেউ নই আমি, তারপরেও যে আপনারা আমাকে মনোনীত করেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে আমার শৈশব গ্রামে কেটেছে। গ্রামের ছেলে। আমার বাড়ি সিলেটের জৈন্তাপুরে দরবস্ত ইউনিয়নে। শৈশবটা অনেক স্মৃতিমধুর এবং শৈশবের কথা বললে অবারিত মাঠ, সেই সর্ষে ফুলের দৃশ্য। আমাদের এলাকায় কিন্তু সর্ষে ফুল এই মুহূর্তে কিন্তু যে সবুজ হলুদিয়া যে সর্ষে ফুল, যে সবজি বাগান, সবজি ক্ষেত, কুয়াশা ভেজা বিস্তীর্ণ মাঠ, আমার বাড়ি নদীর পাড়ে, সেই নদীর পাড়ের যে দৃশ্য তো অপূর্ব, অসাধারণ। এগুলো আসলে খুব মিস করি। আমি এসএসসি পর্যন্ত গ্রামে কেটেছে আমার। এসএসসি পাশ করার পরে সরে এসছি, দ্যাট মিনস 1981 সালে আমার এসএসসি। তার আগ পর্যন্ত গ্রামেই তো। আমি গ্রামের কাদামাটিতে বেড়ে ওঠা গ্রামের ছেলে। গ্রামের মাঠ, বনবনানী, বীথিকা, ফুল, ফাঁকি, নদী, বিস্তীর্ণ খেলার মাঠ, এগুলো নিয়ে আমরা আসলে বড় হয়েছি। লেখক হবার পিছনে শৈশব অবশ্যই তাহলে প্রভাব করে, কারণ আমাদের সেই বেড়ে ওঠাটা ছিল। কবিতার সাথে প্রেম কবে থেকে কবিতা লিখতে শুরু করলেন? সেটা আসলে আমি বললে একটু লম্বা হবে আর কি। আমি যে কবিতা লিখব, সাহিত্যকর্মী হব, লেখক হব, এইরকম কোনো প্ল্যান ছিল না আসলে। আমি আগে বলেছি যে আমরা গ্রামে বেড়ে উঠেছি। আমার বাবা শিক্ষক ছিলেন, বাবার হাত ধরে স্কুলে গেছি। কিন্তু আমি যে লেখালেই করব, ওই যে আমি যে কবি হব বা লেখক হব, সাহিত্য সংগঠন করব, কোনো দিনই আমার মাথায় ছিল না। এটা জীবন চলছে। আর আমার জীবনটা আসলে খুব সংগ্রামের, খুবই স্ট্রাগল জীবন। আমার কবিতা লেখা কিন্তু ইন্টারমিডিয়েট পাস করার পর প্রথম কবিতা লেখাটাই শুরু ইন্টারমিডিয়েট। এবং যারা লিখতেন আমার যখন স্কুল জীবনে, মাধ্যমিক স্কুল জীবনে যখন যারা লিখতেন, তাদের আমার মনে হতো তারা বোধহয় এই জগতের বাসিন্দা নয়, অন্য কোনো জগতের বাসিন্দা। তারা বোধহয় দেবতুল্য মানুষ। যারা আমার স্কুল জীবনে এখনও মনে আছে, যারা লিখতেন, তাদেরকে আমি চুপি ছুঁয়ে দেখতাম। এরা পত্রিকায় লেখে, এদের নাম পত্রিকায় আসে, এরা একটু ছুঁয়ে দেখে এরা মানুষ কিনা, এরকম একটা ফিলিংস ছিল আমার। এটা আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত বলছি। তারপরে তো ইন্টারমিডিয়েট, সেটা অবশ্য আমার একটু বলি, বিভিন্ন জায়গায় আমি হয়তো কথাগুলো বলেছিও। আমি 81-তে যখন মেট্রিক দিলাম, তারও আগে 79 সালে আমি যখন নবম শ্রেণীতে ক্লাস 9-এ পড়ি, তখন আমার বাবা মারা গেলেন হঠাৎ করে। আমার বাবা শিক্ষক ছিলেন, আমার দাদাও শিক্ষক ছিলেন। আমার বাবার একটা নীতি ছিল, নগদ যা পাও ধুমধাম করে খাও, উৎসব করে কাটাও। মানুষকে নিয়ে আনন্দ অনুষ্ঠান, গান, কীর্তন এগুলো করতে খুব ভালোবাসতেন। তিনি যে মারা যাবেন তিনিও জানতেন না, যার জন্য তার কোনো সঞ্চয় ছিল না। একদম চাকরি, তখনকার দিনে বেতন, প্রাইমারি স্কুল টিচার ছিলেন, সরকারি প্রাইমারি স্কুল, খুব অল্প বেতন পেতেন, 700 টাকা বেতন তখনকার। তো ওই বাবা যখন মারা গেলেন,
আমি সংসারে বড় ছেলে, হঠাৎ করে আমার উপর একটা দায়িত্ব চলে আসলো। যেহেতু আমি সংসারে বড় ছেলে, আমার ছোট 2 ভাই, ছোট 1 বোন। আমার বড় বোন আমার সে বড়, তার বিয়ে হয়ে গেছিল আগেই। বাবা মারা যাওয়ার পরে হঠাৎ আমি জীবনের যুদ্ধে অবতীর্ণ হলাম। কোনো জমানোর টাকা নেই, কি করবো তখন? আমি কোনো রকমে আমাদের বিভিন্ন জনের সাহচর্যে, সাহায্য সহযোগিতায় 81 সালে এসএসসি পাশ করলাম, ম্যাট্রিক পাশ করলাম। পাশ করার পরে আর তো লেখাপড়া করার কথা আর মাথায় আসেনি। জেনারেল, আপনি তো একজন বিশিষ্ট কবি মানুষ, আপনি বুঝবেন জীবন সংগ্রামটা। আপনিও গ্রাম থেকে এসছেন, আমি আপনাকে জানি। আপনি বিশ্বাস করবেন, কথাটা বললেও তো অতিরঞ্জিত হয়ে যাবে, অনেকে মনে করবে আমি গল্প করছি, কিন্তু এটা শুধু গল্প না। আমি যখন ম্যাট্রিক পাশ করলাম, এসএসসি 81 সালে পাশ করলাম, আমার মাথায় যে কলেজে ভর্তি হতে হবে, আইএ ক্লাসে পড়তে হবে, এটা চিন্তারই আসে নেই। কারণ আমার সংসারের হাল আমাকে ধরতে হয়েছে, ছোটো ভাই বোনদেরকে পড়াতে হয়েছে, তাদের মুখে খাবার তুলে দিতে হয়েছে। আমার মা ছিলেন, আমার মা 2016 সালে মারা গেছেন। তো আমার মায়ের প্রেরণায় কোনোরকম জীবনযুদ্ধে অবতীর্ণ হলাম। অনেক কষ্টে জীবন গেছে আমাদের। আমি এমনও হয়েছে যে আমি বাজারে গেছি, আমি খালি হাতে ফিরে এসেছি। আমার মা আমার ভাই বোনদের খিদার কান্না থামানোর জন্য পানি ফুটাচ্ছেন, ভাত রান্না করার ভান করছেন, আর আমার প্রত্যেকে চাচ্ছেন আমি কিছু নিয়ে আসবেন। আমি কিন্তু রিক্ত হস্তে এসেছি, খালি হাতে এসেছি। এসে দেখেছি আমার ভাই বোনগুলা পেটের খিদা এখান থেকে কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে। তখন আমরা কচু শাককে, কলা গাছের যে ভিতরের অংশ থাকে, মাইন যেটা থাকে, সেটাকে আমরা আমাদের জীবন ধারণ করেছি। এই অবস্থার মধ্যে কলেজে ভর্তি হব, পড়াশোনা করব, এটা আসলে চিন্তা আসে নাই। যার জন্য আমি আর কলেজে ভর্তি হলাম না। এসএসসি পাশ করে 81-তে এসএসসি পাশ করে আমি আমার জীবনের যুদ্ধে রত হয়ে গেলাম। 81 গেল, তারপরে যখন 82 সালে দেখি যে আর সংসার চলছে না, আমি ক্ষুদ্র ব্যবসা শুরু করলাম। আমার এখনো মনে আছে জেনারুল, আমার একটা গাই গরু ছিল, সেই গাই গরু নিয়ে আমি গৃহস্থের বাড়িতে হাল চাষ করেছি 50 টাকা রোজে। এবং আমি বাজারে আমার ছোটো ভাইটাকে নিয়ে আমি পলিথিন ব্যাগ বিক্রি করেছেন, ব্যাং ধরেছি, বড় ব্যাং ধরে সেই ব্যাং বিক্রি করেছি। সংগ্রামী জীবন। 82 গেল, 83 গেল, 84 গেল, আমার কলেজে ভর্তি হতে প্রশ্ন আসে না, কলেজে ভর্তি হয়নি। এইভাবে ক্ষুদ্র ব্যবসায়ী এক সময় ধান চাউলের ব্যবসা শুরু করলাম, গলিতে আটা বিক্রি করলাম, চাউল বিক্রি করলাম। এক সময় আমার বড় বোনের দেওয়া সামান্য কয়টা টাকা নিয়ে আমি আমার জৈন্তা থেকে কাঠ, যেটা লাকড়ি বলি আমরা, সেটা আমি সিলেট শহরে এনে বিক্রি করলাম 83-84 সালে। 84 সালে যখন আমি ব্যবসায় একটু ভালো হলো, তখন আমি চাউলের ব্যবসা শুরু করলাম। আমার কালীঘাটে, সিলেট কালীঘাটে একটা ছোট্ট চালের আড়ত ছিল। চালের এখানে যখন বুড়ো ধান উঠতো, তখন সুনামগঞ্জ থেকে ধান এনে আমাদের জৈন্তা দিয়ে এনে যেতাম। আর অগ্রহায়ণ মাসে যখন ধান উঠতো, তখন সেই ধানটা আমরা এইদিকে সাপ্লাই করতাম। সেই রকম ব্যবসাপাতি শুরু করলাম। শুরু করার পর 85 সালে গিয়ে হঠাৎ করে দেখলাম যে পত্রিকায় প্রাইভেট কল করছে, প্রাইভেটভাবে ভর্তি হওয়ার, প্রাইভেট পরীক্ষা দেওয়ার জন্য, ভর্তি দেয় প্রাইভেট পরীক্ষা দেওয়ার জন্য। সেই পত্রিকায় দেখি আমি বর্তমান যেটা সরকারি কলেজ, সরকারি কলেজ, তৎকালীন সেটা ছিল ইন্টারমিডিয়েট এমসি কলেজ, এমসি ইন্টারমিডিয়েট কলেজ। তো সেখানে গিয়ে আমি প্রাইভেট ফর্ম ফিল আপ করলাম। প্রাইভেট ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিলাম।
পরীক্ষা দেওয়ার পরে জীবনের সংগ্রাম, জীবনের দুঃখ দুর্দশা যে অনুভূতি, সেগুলো থেকে লেখকের জন্ম হয়। তো আপনার জীবনের সেই পথ চলাটা মসৃণ ছিল না বিদায় আজকে আপনি কবি হতে পেরেছেন। আপনার সম্পাদনা ভাস্করের সম্পর্কে জানতে চাই। ভাস্করের শুরুটা কবে হয়েছিল? হ্যাঁ, আমি যখন ছাত্র 1990 সালে প্রচুর লেখালেখি করছি। লেখালেখি করার পত্র পত্রিকায় লেখা ছাপা হচ্ছে, বিভিন্ন সাময়িকীতে লেখা ছাপা হচ্ছে, বিভিন্ন সংকলনে লেখা ছাপা হচ্ছে, স্থানীয় জাতীয় পত্র পত্রিকায় লেখা ছাপা হচ্ছে। হঠাৎ করে আমরা আমার দুই একজন বন্ধু বান্ধব নিয়ে চিন্তা করলাম যে আমরা একটা ম্যাগাজিন শুরু করা যায় কিনা। বিশেষ করে আমার চিন্তা ছিল তখন আমার টিউশনের টাকা দিয়ে, বিশ্বাস করেন আমার টিউশনের টাকা দিয়ে 1990 সালে 21 ফেব্রুয়ারি ভাঁজপত্র হিসাবে 3 পাতার ফোল্ডার আকারে 3 পাতার ভাঁজপত্র হিসাবে ভাস্কর শুরু করলাম, শুধু কবিতা দিয়ে। তার আগে আমি বলি যে 85 সালে আমার প্রথম কবিতার লেখা ছাপা হয়েছে সাপ্তাহিক দেশবার্তা, 85 সালে। এর আগে কিন্তু আমি এক কলম লিখিও নেই। তো প্রচুর পড়তাম। আমি যখন এই মাধ্যমিক পর্যায়েও আমি প্রচুর পড়েছি, বিভিন্ন জনের কাছ থেকে ধার করে এনে কবিতার বই, গল্প যখন যা পাইছি তখন পড়ছি। পড়ে কিন্তু এসছি আমরা। তারপর ছাত্র জীবনে যখন আসলাম, আমি এক সময় প্রাইভেট যখন দিলাম পরীক্ষা, ভালো রেজাল্ট করলাম, বাংলা অনার্সে ভর্তি হলাম। অনার্সে ভর্তি হওয়ার পরে তো পড়াশোনার চাপ আরও বেড়ে গেল, আরও বেশি পড়াশোনা হলো। এই পত্রিকা যখন পত্রিকা লিখছি তখন চিন্তা করলাম যে দেখি ম্যাগাজিন করা যায় কিনা। তো ম্যাগাজিন করার তো সেই সাধ্য নেই, কিন্তু ভাঁজপত্র 3 পাতার ফোল্ডার আকারে সেভাবে শুরুটা করলেন। আপনার ভাস্করের একটা ব্যতিক্রমী উদ্যোগ যে একজন নবীন তরুণকে লিখিয়ে পরিচয় করিয়ে দেওয়া সাহিত্য অঙ্গনে, সেই চিন্তা ভাবনাটা কিভাবে আসলো? খুবই চমৎকার বলেছেন আপনি। হ্যাঁ, ভাস্কর সবসময় যাদের ভিতরে ট্যালেন্টেড আমি ফিল করতাম বা তরুণতম প্রতিষ্ঠিতশীল লেখা মনে করতাম, আমি তাদেরকে খুঁজে আমি বের করতাম। যেমন আমাদের ভাস্করে উপস্থাপন করেছি TM আহমেদ কায়সার, যিনি এখন লন্ডন আছেন, ডক্টর জফির সেতু বর্তমানের, হ্যাঁ তখন তিনি ছাত্র কবি, তখন জফির সেতু তখন লেখালেখিতে আসছেন। আমি মোস্তাকদিনকে ভাস্কর উপস্থাপন করেছি, লায়লা ফেরদৌসী তুকে, তাদের একগুচ্ছ কবিতা দিয়ে তাদের জীবনী ছাপা। মানে বর্তমান সময়ে যারা সিলেটের সাহিত্য চর্চার শুরুর দিক দিয়ে আছেন, ভাস্কর থেকে তাদের। তারপরে 2010 সালে ভাস্করের 20 বছর পূর্তি সংখ্যায় সেজুল হোসেন, সুনামগঞ্জের দুয়ারা বাজারে সেজুল হোসেন উপস্থাপন করেছিলাম। সেই সেজুল হোসেন এখন জাতীয় শ্রেষ্ঠ গীতিকার চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। অর্থাৎ ভাস্কর যাদেরকে টার্গেট করেছিল তারা সত্যিই মেধাবী ছিল এবং তারা স্বক্ষেত্রে তুমুলভাবে প্রতিষ্ঠিত। এটা আমার একটা আনন্দ, একটা তৃপ্তি, ভাস্কর এটা তৃপ্তি। বর্তমান বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যে কতটুকু অবদান রাখতে পারছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই অবদান রাখছে। আমাদের বাংলা সাহিত্য নজরুল, রবীন্দ্রনাথের হাত ধরে, বিশেষ করে রবীন্দ্রনাথের মাধ্যমে যেভাবে বিশ্ব সাহিত্যে পদার্পণ করেছিল, এখনও কিন্তু প্রচুর লেখালেখি হচ্ছে। বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের অনেক মেধাবী তরুণ ওখানে আসছে। কিন্তু 80-র দশক বলেন, 70-এর দশক বলেন, 60-এর দশক, 50-এর দশক, 90-এর দশক পেরিয়ে 00 দশক, প্রায় এখন 21 লিখছে প্রায়। কিন্তু তবে এই বিচারটা এখন কিন্তু বোঝা যাবে না, এটা কাল বিচার করবে। হয়তো 50 বছর পরে বোঝা যাবে যে বাংলা সাহিত্য কোন পর্যায়ে আছে, বিশ্ব সাহিত্য কতটুকু অবদান রাখছে। আমরা কিন্তু আশাবাদী। সাহিত্য বিকাশে লিটল ম্যাক কতটুকু অবদান রাখে? লিটল ম্যাক তো সাহিত্যের বিশুদ্ধ শাখা। প্রত্যেক যারা সিরিয়াস লেখক, যারা মানে মূলধারার লেখক, তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা দেখায় কিন্তু ছোট কাগজ, লিটল ম্যাগাজিন, এবং বড় কাগজ যা ছাপবে না তা কিন্তু লিটল ম্যাগাজিন ছাপবে। এবং ছোট কাগজ হলো তার প্রকৃত লেখককে বের করে নিয়ে আসা, তৃণমূল থেকে খুঁজে বের করে নিয়ে আসা। বর্তমান তরুণদের কতটুকু পড়া হয়? সিলেটের বর্তমান তরুণ লেখকদের নিয়ে আপনি কতটুকু আশাবাদী? সেখানে আপনি নিজেও জানেন, এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বের হয়েছে,
সেটা আমি কোনো বিপক্ষে বলছি না, যোগাযোগ মাধ্যমের অবশ্যই পজিটিভ দিক আছে, কিন্তু আমাদের এখনকার সময়ে যেভাবে মিডিয়াগুলো সহজলভ্য হয়ে গেছে, আমি আজ দেখি এখন লিখে একটা সাথে সাথে একটা ফেসবুকে পোস্ট দিতে পারতেছি, একসময় কিন্তু এটা ছিল না। এবং এই জন্য খুব সহজ হয়ে গেছে প্রকাশনার জগৎটা, এই জন্য পড়াশোনাটা একটু কিন্তু কমে গেছে। তবে যে পড়াশোনা করছে সে ঠিক করছে যে তার যে করছে সে ঠিকই করছে। আমি তরুণদের নিয়ে খুব আশাবাদী। আমাদের এখনকার যারা তরুণ আছে তাদের মধ্যে অনেক ট্যালেন্টেড আছে, অনেক প্রতিভাবান আছে। আমি তাদেরকে উপদেশ দেব না, পরামর্শকের বলবো যে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। হার্ড কপি বই পত্র পড়ার কোনো কিন্তু বিকল্প নেই, আমাদের পড়তে হবে। যত বেশি পড়া যাবে তত নিজেকে তৈরি করা যাবে। একজন পুলিন রায়, একজন সরকারি কর্মকর্তা, একজন সম্পাদক, একজন কবি, কোন পরিচয় দিতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি অবশ্যই আমার কবিতা লেখা, আমি নিজেকে কবি বলবো না, কিন্তু আমি মনে করি কবিতায় আমার আনন্দ, কবিতায় আমার প্রেম, পাশাপাশি আমার সম্পাদনা। আর সরকারি চাকরি সেটা তো আমাকে অস্বীকার করার উপায় নেই। আমরা তো আর নজরুলের মতো জীবন ধারণ করতে পারবো না। এখনকার যুগ, নজরুলের যুগ, এখনকার যুগ অনেক ডিফারেন্ট। এখন যদি আমার পকেটে যদি বাতাসকে আমি এখন চলতে পারবো না। আমি তুমি একটা কথা বলি জানারুল, আমি যদিও কবিতা লিখি, সম্পাদনা করি, এবার ভাস্কর চালাই আমরা, কিন্তু সরকারি চাকরির যে দায়বদ্ধতা সেটা কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। সাহিত্যের প্রভাব সেখানে পড়ে না। আমি পড়লেও আমি কোনো অংশেই আমার দায়িত্বের প্রতি ন্যূনতম অবহেলা। আমি যখন অফিসে যাই, যখন আমি আমার বিভাগীয় পর্যায়ে যাই, তখন আমি অফিসার, তখন আমি সরকারি একজন কর্মচারী। আবার যখন সাহিত্য সভায় আসি, সাহিত্যের জগতে আছি, তখন কিন্তু আমি সাহিত্য কর্মী, একজন সম্পাদক। সব কিছুর পরিচয় চাড়িয়ে কবি পুলিন রায় একজন কবি, সবার মাঝে কবি পরিচয়েই হাজার বছর বেঁচে থাকবেন আমাদের মাঝে। আপনার কাছে জানতে চাই, আপনার জীবনের সেরা প্রাপ্তি কী ছিল? জীবনের অপূর্ণতা আছে কি? অবশ্যই অপূর্ণতা নিয়েই তো মানুষের জীবনটা তো অপূর্ণতায় ভরপুর। আমি যখনই কোনো কাজ করি, যখন একটি কবিতা লিখি, আর ভালো লিখতে পারতাম। যখন একটা সংখ্যা ভাস করে বের করি, হয় নাই তো, আরও ভালো করতে পারতাম। অপূর্ণতা। তবে আমার যেটা প্রাপ্তি, মানুষের ভালোবাসা। এই আমি যে আমার ভাস্কর যখন বেরোয়, যখন একটা কবিতার বই বেরোয়, আমার মানুষের যখন আমার কাছ থেকে সংগ্রহ করে আমার অটোগ্রাফ নেয়, আমার সংকলনটা ভাস্করটা যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের রেফারেন্স পাঠ্য হলো কবি দিলওয়ার সংখ্যা ভাস্কর, তখন মানুষের দেখেছি ফটোকপি সংগ্রহ করেছে। এই যে আমার আনন্দটা, এই যে মানুষের ভালোবাসাটা, এই যে প্রাপ্তিটা, এটা কোনো মূল্য নাই ভাই। সেটা আমাকে ভীষণভাবে আপ্লুত করে। সেটা জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, যে মানুষের ভালোবাসা আপনার আছে, আপনার পাঠক সংখ্যা আছে, আপনার ভাস্করের পাঠক সংখ্যা আছে। আমরা যদি দেখি যে ভাস্কর 2011 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিহ্ন সম্মাননা পেয়েছে, 2 বাংলার সম্পাদকের যে সমদারা সম্প্রতি যেটা পেয়েছেন। আপনার সম্পাদিত ম্যাগাজিন, আপনার সম্পাদিত লিটল ম্যাগ যখন সম্মানিত হয়, তখন আপনার অনুভূতিটা কেমন হয়? এটা ভাষা নেই প্রকাশের, এটা ভাষাহীন। তখন আমি শুধু নিজে আপ্লুত হওয়া ছাড়া, আবেগে আপ্লুত হওয়া ছাড়া এটা বুঝাতে পারবো না। আমি যখন বান্দরবন যখন সমুজ্জ্বল সুবাতার সম্মাননা পেলাম, তখন কবি আসাদ চৌধুরীর হাত থেকে আমি সম্মানটা আনলাম। তখন আমাকে সেই প্রশ্নটা করা হয়েছিল, আসাদ চৌধুরীর মতো কবি আমাকে বস করে, আচ্ছা আপনার অনুভূতিটা বলেন। বিশ্বাস করেন আমি কিছু বলতে পারিনি। আমি শুধু বলেছি যে আপনাদের এই ভালোবাসা আমি বইতে যেন সারা জীবন যেন আপনাদের সম্মান সহকারে বইতে পারি। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় 2011 সালে চিহ্ন সম্মাননা দিল, আমার চোখে পানি চলে আসছে। আমি সেখানে সৈয়দ শামসুল হকের সহধর্মিণী আনোয়ারা সৈয়দ হক, তিনি আমাকে বলছেন, আচ্ছা আপনি সিলেট থেকে ভাস্করটা করেন। আরেকটা বিষয় আমি বলি, বিচারপতি হাবিবুর রহমান, প্রধান সাবেক সরকার প্রধান, তিনি আমাকে একদিন সকালবেলা ফোন দিয়েছেন সকাল 9টার দিকে। আমি তো আননোন নাম্বার, তখন আমি জামালগঞ্জ, আমার পোস্টিং। ফোন দিয়ে বলছেন যে আমি জাস্টিস হাবিবুর রহমান বলছি। আমি তো স্টেজ হয়ে গেছি যে বিচারপতি হাবিবুর রহমান আমাকে ফোন দিয়েছেন। আমি তো ভয় পেয়ে গেছি প্রথমে যে কোনো বিপদ হয়ে গেল কিনা। বলতেছেন যে না, আপনার ভাস্করটা আপনি ভুল ঠিকানায় পাঠিয়েছেন, ভুল ঠিকানায় পাঠালেও আমার কাছে এসেছে। আমার তো মনে হচ্ছে না এটা সিলেট থেকে বেরোয়, আমার মনে হচ্ছে এটা জাতীয় পত্রিকা, একটা পত্রিকা। তিনি তখন আনুপূর্বিক ভাস্করের সবগুলো লেখা নিয়ে আলোচনা করলেন।
সেই সংখ্যায় সেদুল হোসেন উপস্থাপনা করেছিলেন। তিনি সেদুল হোসেনের কবিতা পড়ে, মণিপুরি অনুবাদ পড়ে, হাল্লাজের কবিতা অনুবাদ ছিল, হাল্লাজের অনুবাদ পড়ে অভিভূত হয়ে গেছেন। এটাই আমার আনন্দ, এটাই প্রাপ্তি যে বিচারপতি হাবিবুর রহমানের মতো মানুষ, একজন পণ্ডিত মানুষ, একজন বিদগ্ধ পণ্ডিত জন আমাকে অনুপ্রাণিত করছেন। এর চেয়ে আমার আনন্দের কি আছে ভাই? ভাস্কর নিয়ে আপনার পরবর্তী পরিকল্পনা কি, সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? আমার আসলে নির্দিষ্ট করে ওই কোনো পরিকল্পনা থাকে না, তবে আমার একটা পরিকল্পনা আছে যে আমাদের যে সমস্ত, যেমন কবি দিলওয়ারকে নিয়ে আমি এটা সংখ্যা করেছি প্রায় 300 পৃষ্ঠার। আমার উদ্দেশ্য, আমার একটা চিন্তা আছে, আমরা আমাদের বাঙালিদের একটা স্বভাব যে মানুষ পরলোকে যাওয়ার পরে তাকে নিয়ে মাতামাতি করি। আমি চাই যে তাকে জীবিত অবস্থায় যে গুণী, প্রকৃত যে গুণী, তাকে সম্মান দেখানো। ভাস্কর সেভাবে একটা এগিয়ে দেওয়ার চেষ্টা করছে, বা আমরা চেষ্টা করছি যে এখনো জীবিত আছে যে গুণী, সেই গুণী কীভাবে সম্মান জানানো যায়, সম্মানিত করা যায়, সেরকম একটা সংখ্যা করার জন্য। বর্তমান সিলেটে যারা সাহিত্য চর্চা করছে তাদের নিয়ে আপনি কতটুকু আশাবাদী? অবশ্যই আশাবাদী। আমাদের এখানে কবি দিলওয়ার, অশোক বিজয়, রাহা, মাহমুদ হকের মতো, বর্তমানের কথা যদি আমরা ধরি, তাদের মতো এখন যারা লেখালেখি করছেন অনেক প্রতিভাবান কবি আছেন। আমি আর সবার নাম বললাম না, যাদের লেখা 2 বাংলায় সমাদৃত। এবং এখানে আমাদের এখানে যারা লিখছেন কয়েকজন তো আছেন তুমুলভাবে পড়াশোনা করছেন, তারা নিজেদের কি পুরোপুরি ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তারা একদম লেখালেখি করছে, এবং তাদের লেখা 2 বাংলায় সমানভাবে জনপ্রিয়। এদের নিয়ে আমি খুবই আশাবাদী, এবং সিলেট থেকে আরো কবি দিলওয়ারের মতো প্রতিভা বেরিয়ে আসবে, অশোক বিজয় রাহার মতো। সিলেটের বর্তমান সাহিত্য একজন কবি পুলিন রায়কে নিয়েও অনেক আশাবাদী। আমরাও চাইব কবি পুলিন রায় অনেক বড় একজন লেখক হয়ে আমাদের সিলেটের উজ্জ্বলতাটা ধরে রাখবেন। সামনের বইমেলায় আপনার কোনো মৌলিক গ্রন্থ পাচ্ছি কিনা? হ্যাঁ, সামনের বইমেলায় কবি দিলওয়ারকে দিয়ে একটা গবেষণাধর্মী একটা বই আসবে। আমার একটা কবিতার বই আসার একটা সম্ভাবনা আছে, এবং আমি আমার ভাস্করের একটা বিশেষ সংখ্যা আনার একটা বিশাল উদ্যোগ। বইমেলাকে উপলক্ষ করে আপনার বিশাল প্ল্যান রয়েছে। আপনার শেষ কথাটুকু তরুণদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি তরুণদের উদ্দেশ্যে আমি উপদেশ দেব না, আগেই বলেছি। আমি শুধু বলবো যে পড়তে হবে, পঠন পাঠনের কোনো বিকল্প নেই। ফেসবুকের লাইক কমেন্টের তোয়াক্কা করা চলবে না। ফেসবুকে এখন অনেকেই না পড়েও লাইক করে, না পড়েও কমেন্ট করে। ফেসবুককে জনপ্রিয়তার কোনো মাপকাঠি হিসাবে ধরে নিলে ভুল করা হবে। আমরা ইন্টারনেটের যুগ, বিশেষ করে একদম যারা তরুণ, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা ইন্টারনেটের যে পজিটিভ দিকটা আছে, সেই পজিটিভ দিকটাকে আমরা গ্রহণ করে। এখন একটা সুবিধা আছে, আপনাদের বয়সে যারা, আমরা একসময় বই হার্ড কপি না পেলে পড়তে পারতাম না। এখন গুগলে আপনি যে বই ইচ্ছে সেটা আপনি পিডিএফ আকারে পাবেন, আপনি পড়তে পারেন। এবং ফেসবুকে আপনি যা চান গুগলে তাই কিন্তু পাবেন। আপনার এই সুবিধাটাকে কাজে লাগিয়ে আপনারা মহান বরণকে সমৃদ্ধ করে লেখালেখি যারা করছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। বিশেষ করে নতুন প্রজন্ম যারা লেখালেখি করছেন, অনেক মেধাবী আছেন। আপনি নিজেও একজন মেধাবী কবি, আপনার কবিতার আমরা খুব ভক্ত, এবং আপনার মাধ্যমে আপনার যে হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা হাসুসের সকলকে আমি অভিনন্দন জানাই। এবং এর সাথে আমাদের জীবন কৃষ্ণ সরকার আছেন, যে পরিচালক, আমাদের প্রাবন্ধিক মোহাম্মদ আব্দুল হক আছেন, যারা আছেন, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। এবং সবশেষে আমি আপনাদের সবার ভালোবাসা কামনা করছি, আপনাদের শুভকামনা আমি চাই, এবং আপনাদের সবার ভালোবাসায়, সবার শুভকামনায় আমরা ভালো কিছু করতে চাই, আমরা আলোর দিকে আমরা যেতে চাই। এই আহ্বান আমার সবার প্রতি। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা একজন পুলিন সরকার, একজন পুলিন রায়, কবি, শিক্ষা অফিসার, এবং সব পরিচয় ছাড়িয়ে যিনি একজন ভাস্কর সম্পাদক। আমাদের হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা হাসুস লাইভ জীবনের গল্প অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
সুপ্রিয় ভিউয়ার্স, আমরা পরবর্তী অনুষ্ঠানে আরেকজন বিদগ্ধ চিন্তার মানুষকে আপনাদের সামনে নিয়ে হাজির করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ।